স্কেরি টেলসের আজকের গল্পটি সকল বয়সের শ্রোতাদের জন্য নয়। গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো বিভিন্ন রকম ভূতের গল্প দিয়ে সাজানো আমাদের এই অডিও স্টোরি সিরিজ স্কেরি টেলস। আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি বন্ধু আমাদের স্কেরি টেলসকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে দেবশ্রী ভট্টাচার্যের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, মরা খাকি। আজকের গল্প পাঠে রয়েছে শুভ, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প, মরা খাকি। সেই সন্ধে থেকে পরিত্রাহী চিৎকার শোনা যাচ্ছিল রামু গোয়ালার বউ মালতীর আঁতুর ঘর থেকে, কিন্তু কোনো বাচ্চার কান্নার আওয়াজ আসছে না। রামু গোয়ালা বেশ খানিকক্ষণ হাঁ করে আঁতুর ঘরের দিকে চেয়ে চেয়ে শেষে বিরক্তিতে উঠোনের পাশে পড়ে থাকা একটা কালো হয়ে যাওয়া মাটির কলসিতে লাথি মারল। কলসিটা 3 পাক ঘুরে ঘুরে ঠিক সদর দরজার সামনে গিয়ে 4 টুকরো হয়ে ভেঙে গেল। ও মা, ও কি অলুকুনে কাণ্ড গো! দাইমা বিনোদিনী কি একটা দরকারে বাইরে এসেছিল। রামু গোয়ালার এই কাণ্ড দেখে মুখ বেঁকিয়ে বলল, মানে তোমাদের বর বউয়ের দুটোরই তো দেখি কোনো কাণ্ডি জ্ঞান নেই গো। এই রাতের বেলা দিলি তো হাঁড়িখানা ভেঙে, বউটা ওদিকে আঁতুর ঘরে কাতরাচ্ছে, আর এদিকে এটার অবস্থা দেখো, ঘরের হাঁড়ি কলসি নিয়ে খেলা করতিছে। ওদিকে বউটাকে তো আর কয়ে কয়ে পারলুম নে, ভরা পোয়াতি মেয়ে মানুষ। সেদিন দেখি কি নাও খোলার পুকুরে নাইতে গেছে, তা আবার সাঁঝের বেলা। আমি জিগাতে কয় গা কানা কেমন করতিছে, মরণ। আরে বাবা, পেটে বাচ্চা থাকলে অমন একটু হয়, তাই বলে কেউ এই সাঁঝের বেলা চুল এলো করে নাইতে যায়? মরণও হয় না গো এমন মেয়ে মানুষের। নাও খোলার ওই পুকুরের পাশের জঙ্গলে আগের কালে ছোট ছোট বাচ্চাদের মরে গেলে পুঁতে দেওয়া হতো গো, পুঁতে দেওয়া হতো। ছোট বাচ্চাদের তো আর দাহ করা চলে না, না? তাই আগেকার কালে এই গায়ে যখন ছোট বাচ্চা মরতো তখন ওইখানে ওদের পুঁতে দেওয়া হতো। সেই আমাদের মায়েদের আমল থেকে শুনে আসছি, পেটে বাচ্চা থাকলে নাও কোলার দিকে তাই যেতে নাই। তাই এই বউ শুনলে তো ওইসব মরে যাওয়া বাচ্চাদের নিঃশ্বাস পড়ে পেটের সন্তানের ওপর। বিনোদিনী দায়ী বোধহয় আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রামু গোয়ালার আর ধৈর্য থাকল না। রাগে আগুন হয়ে গনগন করে বলল, কি যে কও না দাই, তোমার কথার কোনো মাথা মুন্ডু থাকে না। বাচ্চাগুলো তো মরে গেছে সেই কোন কালে, তো তাদের আবার নিঃশ্বাস পড়বে কি করে? এইসব আলবাল না কয়ে একবার দেখো তো বউটা কখন বিয়ে হবে। সেই কখন থেকে তার বিয়নের কান্না শুনতেছি, যত সব। বিনোদিনী দাই মুখ হাঁড়ি করে বলল, তা বাচ্চা না আইলে কি করুম আমি? এই জন্যই তো কয়েছিলুম, ওই নাও খোলার মাঠের ভূতেদের নিঃশ্বাস পড়েছে। অবস্থা ভালো নয় রে তোর বউয়ের। আগেই কয়ে রাখছি, আজ কিছু একটা হইব। হয় তোর বউ মরব, নয়তো তার পেটের বাচ্চা। রামু গোয়ালা আরও রেগে গিয়ে কিছু একটা বলতে চাইল, কিন্তু এখন তাইয়ের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। সোনাখালি গ্রাম অর্ধেক জঙ্গলে ঘেরা। এখানে কোনো হাসপাতাল নেই। সরকার থেকে একখানা হাসপাতাল করে দিয়েছিল বছর 10 আগে, কিন্তু এখানে কোনো ডাক্তার আসতে চায় না। তাই হাসপাতাল এখন গোয়াল ঘর হয়ে গেছে। এই গাঁয়ের যাদের বাড়িতে ভালো গোয়াল ঘর নেই, সবাই ওই হাসপাতালেই নিজের নাম লেখা খুঁটি পুঁতে
গরু রাখে। ডাক্তার দেখাতে গেলে যেতে হবে সদরে, আর সে যা রাস্তা, ও রাস্তা দিয়ে ওই ভরা পোয়াতে মেয়ে মানুষকে নিয়ে যাওয়া যায় না। তাই এই সোনাখালি গাঁয়ে এই সময় এখনো এই বিনোদিনী দায়ী ভরসা। এখন এই রাতের বেলা একে চটালে আর রক্ষে নেই, সব লোটা কম্বল গুটিয়ে এক্ষুনি রওনা দিয়ে দেবে। রামু গোয়ালা তাই ঘোঁত ঘোঁত করতে করতে বলল, তা যা খুশি করো দেখিনি, যেটাকে খুশি মারো বাঁচাও, কিন্তু কিছু একটা করো। আমার আর ভালো লাগতেছে নে। সেই কখন থেকে তার চিল্লানি শুনতে শুনতে কান মাথা একেবারে ঝাঁঝা করে গেছে। রামু গোয়ালার কথা শেষ হতে না হতে আঁতুর ঘর থেকে মালতীর একটা প্রাণঘাতী চিৎকার ভেসে এলো। এতক্ষণ ধরে ইনিয়ে বিনিয়ে কান্না আর চেঁচানি মেলানো এক একটা আওয়াজ ভেসে আসছিল। ভীষণ বিরক্তিকর হলেও আওয়াজটা গা শোয়া হয়ে গিয়েছিল। কিন্তু এই চিৎকারটা কেমন যেন ভেতর অবধি নাড়িয়ে দিল। রামু গোয়ালা আর বিনোদিনী দাই দুজনেই চমকে উঠল। বিনোদিনী দাই একটা গরম গরম নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলল, মোলো যা, এ যেন পৃথিবীতে এই পেতম্বার কেউ বাচ্চা বিয়ে। বউয়ের উপর দাইমার এই কটূক্তিতে রেগে গিয়ে নাকি বউয়ের এরকম অনর্থক চেঁচানিতে বিরক্ত হয়ে কেন কে জানে রামু গোয়ালা এবার ঝাঁঝিয়ে উঠে বলল, এখানে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক না করে একবার গিয়ে দেখো না বউটার কি হলো। বিনোদিনীর কাজে কেউ খুঁত ধরলে তার আবার বড্ড মাথা গরম হয়ে যায়। সে মুখ বেঁকিয়ে বলল, মরণ 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 কি করবোটা কি আমি গিয়ে? হ্যাঁ, ওই বউ শুধু শুধুই চেল্লাচ্ছে। এখনো বাচ্চা আসার সময় হয়নি কয়েছি না, ওই বউ রে নাও খোলার ভূতে ধরেছে। ভূতেরা ওর পেটের ভেতরে আচারি বিচারি কাটছে, তাই তো অমন করে চেল্লাচ্ছে। ওর বাচ্চা হতে এখন ঢের দেরি আছে বাপু। সত্যিই তাই, মালতী সারা রাত অমন করেই ছটফট করল। বিনোদিনী দাই সারা রাত ধরে হাঁড়ি হাঁড়ি গরম জল করে সেঁক দিল, কিন্তু কিছুই হলো না। দেরি যে হবে সেটা বিনোদিনী বুঝেছিল তার অভিজ্ঞতায়, কিন্তু এত যে দেরি হবে সেটা বুঝতে পারেনি। শুধু সেদিন নয়, তার পরের পুরো দিনটাও একভাবে কেটে গেল। শেষে বিনোদিনী অধৈর্য হয়ে রামু গোয়ালাকে বলল, এ তো যা দেখছি, এই না 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 না, এখনো সময় হয়নি। আমি বাড়ি চললাম, আমার নাতিটার আবার জ্বর এসেছে সেই সকাল থেকে। যাই একটু গিয়ে দেখে আসি গে। রামু গোয়ালা আর আটকাল না। সত্যিই তো, ঘর সংসার ফেলে আর কতদিন তার বাড়িতে পড়ে থাকবে বিনোদিনী? বউটার যে কি হয়েছে ভগবানই জানেন। দুদিন ধরে শুধু চিৎকার করেই যাচ্ছে, অথচ কিছু হওয়ার লক্ষণও দেখা যাচ্ছে না। বিনোদিনী যাওয়ার সময় আবার বলে গেল, তা বলি সেরকম কিছু হলে একখানা খবর দিও কেমন? মাঝরাতে হলেও চলে আসবো, কিন্তু কোনো চিন্তা টিন্তা বাপু করো না। বেশ ভালো রকম আশ্বাস বাক্য দিয়ে বিনোদিনী চলে গেল বাড়িতে। কিন্তু রামু গোয়ালার ঠিক জিজ্ঞাসা করা হলো না সেরকম কিছুটা কখন হবে, আর সেটা সে কি করেই বা বুঝবে। বুঝতে পারল রামু, তবে বোধহয় কিছুটা দেরি হয়ে গেল। পরের দিন বিকেল থেকে যখন আর বউয়ের চেঁচানি শুনতে পেল না, তখন সে খবর দিল বিনোদিনীকে। অচেতন মালতীকে নিয়ে অনেক কসরত করার পর বিনোদিনী সন্ধ্যের দিকে একটা পুটলিকে নিয়ে এসে রামু গোয়ালার হাতে দিয়ে বলল, এই দেখো মেয়ে হয়েছে, তবে বউটা বুঝি আর বাঁচবে না গো। মেয়েকে কোলে নিয়ে মুহূর্তে যেন উথাল পাথাল হয়ে গেল রামুর মনে। এতক্ষণ ধরে মনে হচ্ছিল ওই কিছু একটা যেন তাড়াতাড়ি হয়ে যায়, আর যে এত চিন্তা নেওয়া যাচ্ছে না। কিন্তু এই মেয়েকে কোলে নিয়ে বউয়ের মৃত্যু সংবাদ শুনে সব যেন কেমন গোলমাল হয়ে গেল। কেমন যেন বিহবলের মতন বলল, কোনোভাবে কি বাঁচানো যাবে না? আগেই তো কয়েছিলাম দুজনকে একসাথে রাখা যাবে না। যাই গিয়ে দেখি, এতক্ষণে হয়তো মেয়েটা শেষ শ্বাস ফেলে দিয়েছে।
বিনোদিনী মুখ নিচু করে ভেতরে চলে গেল। মাথায় তার একরাশ চিন্তা, ঠিকমতো মজুরিখানা পাওয়া যাবে কি না কে জানে। অনেক খাটুনি গেছে, এতবার করে যাওয়া আসা, অথচ এই সময় তার লোকের কাছে মজুরির কথা বলা যায় না। ঘরে ঢুকে চমকে গেল বিনোদিনী। তাই যেই মেয়েটাকে প্রায় অচেতন অবস্থায় প্রসব করালো বিনোদিনী, সেই মেয়ে উঠে বসে আছে আর কেমন যেন অদ্ভুত ভঙ্গিতে দুপা ছড়িয়ে মাথাটা নিচু করে বসে রয়েছে। এ আবার কি রকম ভঙ্গি বসা! অবাক হয়ে যায় বিনোদিনী। এতক্ষণ ধরে একটু স্নেহ আর মমতার জন্ম হয়েছিল এই মালতীর ওপর, কিন্তু মেয়েটার এমন ধারা কাণ্ড কারখানা দেখে মাথাখানা আগুন হয়ে যায়। এই 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 হতচ্ছাড়ি মাগি, এতক্ষণ ধরে কি নকশা করছিলি নাকি রে আমার সাথে? হ্যাঁ, তা বলি ও কি বসার ভঙ্গি রে? এই মাত্র বাচ্চা বিয়েছিস, এমন ভাবে বসলে পেটে চাপ লাগবে না? রাগে গড়গড় করতে করতে এগিয়ে আসছিল বিনোদিনী, কিন্তু মালতীর সামনে আসতেই তার কথা বন্ধ হয়ে গেল। সবেমাত্র মেয়েটাকে বার করেছিল বিনোদিনী। মালতী আর বাঁচবে না সেটা ধরে নিয়েই তাকে আর পরিষ্কার না করে শুধু বাচ্চাটার দিকেই নজর দিয়েছিল সে। মালতীর হাঁ করা জনিপথ দিয়ে তখনও জমাট বাঁধা কালো রক্ত আর সাদা স্রাব বের হচ্ছিল। বিনোদিনী ভেবেছিল বেচারা রামু 3 দিন ধরে অপেক্ষা করে আছে বাচ্চার মুখ দেখার জন্য, তাই তাড়াতাড়ি বাচ্চাটাকে পরিষ্কার করে তার হাতে তুলে দিতে গিয়েছিল বিনোদিনী। কিন্তু এখন যে অবাক কাণ্ড! মালতী দুপা ফাঁক করে নিজেরই জনিপথ দিয়ে বের হওয়া রক্ত আর স্রাব চেটে চেটে খাচ্ছে। এই দৃশ্য দেখে বিনোদিনী যে কি করবে কিচ্ছু বুঝতে পারল না। এটুকু তার মনে হলো বটে যে এক্ষুনি চেঁচিয়ে রামুকে ডাকা উচিত, কিন্তু কি করে যে চিৎকার করতে হয় বিনোদিনী যেন ভুলে গেছে। হাঁ করে সে দেখতে লাগলো মালতীর ওই রক্ত খাওয়ার ভঙ্গি। এদিকে মালতীর যেন কোনো হুঁশই নেই, সে পরম নিশ্চিন্তে নিজেরই রক্ত চেটে চেটে খাচ্ছে। একটু পরে কি যেন মনে হয়ে সে সামনের দিকে তাকায়। খিদে পেয়েছে, খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে। রক্ত দে, রক্ত দে, রক্ত দে, রক্ত দে আমায়, দে। বিনোদিনী দাইয়ের শরীর ভেতর পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। 3 দিন ধরে সে নাও খোলার ভূতের কথা বলে আসছে, কিন্তু এরকম ব্যাপার যে সত্যি হয়েছে সে ভাবতে পারেনি। এক্ষুনি এখান থেকে পালাতে হবে। বিনোদিনী প্রায় লাফিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে গেল, কিন্তু তার আগেই মালতী যেন উড়ে এসে তার ঘাড়ের ওপর চেপে বসল। বিনোদিনী সেই ধাক্কায় মাটিতে পড়ে যেতেই সে খপাত করে বিনোদিনীর ঘাড়টা চেপে ধরল। রক্ত দে, রক্ত দে, রক্ত দে, রক্ত দে, রক্ত দে, রক্ত দে। খিদে পেয়েছে, খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। রক্ত দে, রক্ত দে, রক্ত দে। বিনোদিনী অদ্ভুতভাবে ঝুলছিল, 2 হাত পা দিয়ে শূন্যে কিছু একটা আঁকড়ে ধরার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই আওয়াজ বের হচ্ছে না গলা দিয়ে, শুধু একটা চাপা গোঙানি। কিন্তু সেটাও বেশিক্ষণের জন্য নয়। মালতী বিনোদিনীর ঘাড়টা ধরে অদ্ভুতভাবে ঘুরিয়ে দিল। বিনোদিনীর শরীরটা শূন্যে 2-4 বার পাক খেয়ে ধরাম করে মাটিতে পড়ে গেল। তার শরীরে প্রাণ আছে কিনা কে জানে, থাকলেও নিজের শরীরের ওপর আর যেন তার কোনো নিয়ন্ত্রণ নেই। হাত পা ছড়ানো একটা শরীর পড়ে আছে মাটিতে। মালতী এবার নিশ্চিন্তে বিনোদিনীর বুকের উপর বসে তার গলার নলিতে একটা কামড় দিল। তারপর একটু একটু করে রক্ত পান করতে লাগলো। মিনিট খানেক বাদে মালতী যখন উঠে দাঁড়ালো, তখন বিনোদিনীর শরীরটা সম্পূর্ণ সাদা হয়ে গেছে। সেদিকে এক দৃষ্টে তাকিয়ে দেখে যেন ভীষণ আনন্দ হলো মালতীর। আনন্দে অট্টহাস্য করতে ইচ্ছে হলো তার। বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে
মুখটা হাঁ করল। বিশাল হাঁ। এত বড় হাঁ কোনো মানুষের হয় নাকি? সেই হাঁয়ের ভেতর থেকে আগুনের ফুলকি বের হতে লাগলো অনবরত। বিনোদিনীর শরীরটা পুড়ে ছাই হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে বিনোদিনী দাইয়ের আর কোনো চিহ্ন রইল না ঘরে। শুধু এক মুঠো ছাই হাওয়ায় ঘুরে বেড়াতে লাগলো। গত 2-3 দিন ধরে প্রায়ই গাঁয়ের মেয়েরা, গাঁয়ের বয়োজ্যেষ্ঠরা প্রায়ই ঘুরে বেড়ায় রামু গোয়ালার বাড়িতে। বউয়ের কি খবর, আদেও কোনো বাচ্চা কাচ্চা হলো কি না তার খবর নিয়ে যায়। কিন্তু খবর তো কিছুই আসে না। তাই গাঁয়ের লোকও একসময় বিরক্ত হয়ে আশা ছেড়ে দিয়েছে। এমন কাণ্ড কেউ আগে কখনো দেখেনি। অবশেষে যখন 3 দিন বাদে শিশুর কান্না শোনা গেল, তখন সবাই আবার ছুটে এলো। কিন্তু মালতীর খবরটা শুনে সবাই বেশ কষ্ট পেল। রামু গোয়ালা যেন এখনও নিজেকে ঠিক সামলাতে পারছে না। সাদা পুটুলিটাকে বুকের ভেতর নিয়ে সকলের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে বলল, কি যে করব কিছুই তো বুঝতে পারছি না গো। মালতী এভাবে আমারে ফাঁসায় দিল। গায়ের লোক সকলে মুখ চাওয়াচাই করল। সত্যি এ বড় কষ্টের কথা। বাচ্চা মরলে তবু মায়ের মাথাখানা বুকের ভেতর চেপে সান্ত্বনা দেওয়া যায়। আবার বছর গেলে না হয় আর একখানা হবে। যে গেছে সে আবার তোমার কোলেই ফিরে আসবে, এসব বলে খানিক গল্প করা যায়। কিন্তু বাচ্চাটাকে বরের কাঁধে চাপিয়ে বউ মরলে যে বড় বিড়ম্বনা। এই আপদ যে না ফেলা যায় আর না গেলা যায়। এখন তো রামুর মাথায় হাত বুলিয়ে বলতেই হয়, আহারে চিন্তা করো না, তোমার ওই মেয়ে আমাদের তো মেয়ে নাকি, তোমারে কেষ্টটি করতে হবে না। ওই মেয়ে আমাদের হাতেই মানুষ হবে। আদর করে মেয়েটাকে কোলেও নিতে হবে। তারপর মনে মনে গজর গজর করে বলতে হবে, অলক্ষ্যে আসা মাত্র মাকে খেলো, কে জানে এরপর কার কার হাত চেবাবে। সে যাই হোক, আগে তো ওই বউটার ব্যবস্থা করতে হবে। হরি গোয়ালার বউ নন্দিনী পান মুখে বলল, আরে তাই মুখ পুড়ে বিনোদিনী গেল কোথায়? বউটাকে আর কতক্ষণ অমনি করে ফেলে রাখবে? সাজিয়ে গুছিয়ে বিদায় করতে হবে তো নাকি? মনে হচ্ছে আজ রাতে আবার বৃষ্টি হবে। বৃষ্টি হলে তো আবার চিতে জ্বলবে না। বিনোদিনী, বিনোদিনী, বিনোদিনী। নন্দিনী বউ দুমদাম পা ফেলে আঁতুর ঘরের দিকে এগিয়ে গেল। কিন্তু সেখানে বিনোদিনী কোথায়? ঘরের অবস্থা দেখে ঘেন্নায় নাক কুঁচকাল নন্দিনী। সারা ঘরে যেন চাপ চাপ রক্ত আঠার মতন সেঁটে আছে। কেমন যেন মরা মাছের আষ্টে গন্ধ। মালতীর রক্তশূন্য শরীরটা হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে আছে। কাপড়ে শুকনো হয়ে যাওয়া রক্তের চিহ্ন। আঁতুরের কাপড়টা পর্যন্ত বদলানো হয়নি। মাগো মাগো মাগো। ঘেন্নায় মুখ চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো নন্দিনী। বিনোদিনীর খোঁজ পড়ে গেল, কিন্তু কোথায় সে? বলি বলি বউটাকে বাঁচাতে পারলে না, খালি মুখে বড় বড় কথা বলে। এখন দেখো দেখি, দেখো দেখি মেয়েটাকে পরিষ্কার না করে কোথায় পালিয়েছে। সত্যিই বোধহয় পালিয়েছে। বিনোদিনী প্রায় 2-3 ঘন্টা সারা গাঁ খোঁজ করেও কোথাও পাওয়া গেল না তাকে। রামু গোয়ালা 3 বার কোলের মেয়েটাকে কোলে নিয়েই ছুটে গেল বিনোদিনী দাইয়ের বাড়ি। কিন্তু কোথায় সে? কোথাও তার কোনো পাত্তা নেই। শেষমেশ গাঁয়ের মেয়েরাই মালতীকে সাজিয়ে গুছিয়ে বাইরে বার করে আনলো। এও স্ত্রী বলে কথা। সারা গাঁয়ের বউরা ঝাঁপিয়ে পড়ে সিঁদুর চন্দনে একেবারে নববধূর মতো সাজিয়ে তুলল। নিজের বউকে যেন নিজেই চিনতে পারছে না রামু গোয়ালা। এ যেন এক এলাহি কাণ্ড শুরু হয়েছে। কোলের মেয়েটাও যেন কান্না থামিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। মালতীকে নিয়ে যখন সবাই বার হলো শ্মশানের পথে, তখন বেশ রাত হয়েছে। সাদা খই রাস্তার মাঝখানে ঘুরপাক খেতে খেতে চলেছে আগে আগে।
ভয়ঙ্কর এক হরিবোল ডাকে নিস্তব্ধ রাত্রি যেন ভয়ে কেঁপে কেঁপে উঠছে। সবই ঠিক আছে, কিন্তু কেমন যেন একটা মরা মাছের আঁশটে গন্ধ। রামু গোয়ালা তো একটা পুরো শিশি গন্ধ ছড়িয়ে দিলে, তারপর ধূপ ধুনো রজনীগন্ধার মালা এসব তো আছেই, তবু যেন কিছুতেই সেই মরা মাছের আঁশটে গন্ধটাকে ছাড়ানো যাচ্ছে না। সবকিছু হয়েছে ওই হতচ্ছাড়ি বিনোদিনীর জন্য। বউটাকে ঠিক সময়ে পরিষ্কার না করেই কোথায় যে গা ঢাকা দিল, এখন আর তার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না। মালতীকে যখন শ্মশানে নিয়ে আসা হলো, তখন বাতাসে বৃষ্টির সোঁদা গন্ধটা যেন আরো গাঢ় হয়ে এসেছে। একটা সনসন করে হাওয়া দিচ্ছে। কালুডোম একবার আর চোখে মালতীর দিকে তাকিয়ে বলল, দুটো মরা পুড়ছে, এখনো অপেক্ষা করতে হবে। সাতালে নিয়ে রাখো গে যাও। আর হ্যাঁ, সব কটা মরা কিন্তু ধরে বসে থেকো, সেরে যেও নে। চাতাল অব্দি যেতে হলো না, তার আগেই ঝমঝম করে বৃষ্টি নামল। রামুগোয়ালা গিয়েছিল পুরোহিত মশাইয়ের সাথে কথা বলতে। এমন বৃষ্টি পড়ল, বেচারা বোধহয় আটকে গেছে, তাকে আর দেখা যাচ্ছে না। একটা মাত্র টিনের চাল বৃষ্টির জল আটকাতে পারছে না। মালতীর শরীরটাকে কোনো মতে বাঁচানো গেছে, কিন্তু যে জনাদশেক লোক এসেছিল সবাই প্রায় কাক ভেজা ভিজে গেছে। রাত ক্রমশ গভীর হচ্ছে, বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই। টিনের চালের উপর টুংটুং করে বৃষ্টি পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। সামনে প্রায় 1 হাঁটু জল জমে গেছে। এদিকে রামুগোয়ালা সেই যে গেছে তার আর পাত্তাই নেই। হরিগোয়ালা গলা ছেড়ে একদলা থুতু ছুঁড়ে বাইরে ফেলে দিয়ে বলল, এ তো আচ্ছা ঝামেলায় ফাঁসলাম। এই রাতের বেলায় বৃষ্টির মধ্যে পরের বইয়ের মরা ধরে বসে থাকতে হচ্ছে। এ তো দেখছি আশা কেলো হলো। হ্যাঁ, জগন গোয়ালার আবার সবেতেই রসিকতা। এই শ্মশানে বসেও একটু মশকরা না করলে চলে না। সেই তো গো হরি, কি কপাল কি কপাল! মরা না হয়ে জ্যান্ত হলে বোধহয় ভালো হতো, তাই না? তখন আর পরের বউ বলে কষ্ট হতো না। ধর শালা, খালি ফচকে মেয়ে। হরিগোয়ালা এবার একটু এগিয়ে গেল জগনের দিকে। এই শালা, কিছু আছে নাকি? একটু দে না, এই বৃষ্টি ঠান্ডায় মরে যাচ্ছি তো। জগন এবার মিটিমিটি হাসল। ছিল না, তবে জোগাড় করেছি। ওই কালু ডোমের কাছ থেকে 2টো বোতল আছে। বৃষ্টি যে হবে সে তো বুঝতেই পেরেছিলাম। কথাটা বলতে বলতেই জামার 2 পকেট থেকে 2টো ছোট হলুদ রঙের পানীয় বার করল। সেদিকে তাকিয়ে নাক সিটকে হরি বলল, ইল্লে ইল্লে আর কি? এমন করে বললি যেন কি না কি কান্ডি হয়েছে। হ্যাঁ, এই তো পুচকে বোতল, সালা 10 জনের পেটে তো চরনামিতর মতো করে একটু একটু করে পড়বে রে। হ্যাঁ, আবার বড়াই করে বলছে 2টো বোতল জোগাড় করেছে। হ্যাঁ, আর রঙের কি বাহার, দেখে তো মনে হচ্ছে ঘোড়ার পিচ্ছাপ। হ্যাঁ, এই সুপ করতে হারামজাদা, এই আসি, খেতে হলে খা, নয়তো বাদ দি। এরকম বৃষ্টিতে এই জোগাড় হয়েছে, এই না কত, তা নয়। হরিগোয়ালা চুপ করে গেল। কথাটা অবশ্য মিথ্যে বলেনি জগন, তবে যতটা তরল ভেবেছিল ততটাও নয়। ওই হালকা হলুদ রং হলে কি হবে, ঝাঁঝ আছে বেশ। সবাই একটু একটু খেয়ে সামান্য একটু তলানি পড়েছিল। সেটার দিকে তাকিয়ে হরি বলল, আরে এটা ওই রামুর জন্য রেখে দে, বেচারা কই গিয়ে ফেসে গেল কে জানে। আরে বউটার আবার বউ মরেছে, বউ মরলে কেউ আবার মাল খায় নাকি? কথাটা বলেই বাকি তরলটা গলায় ঢেলে দিল। অমনি চারপাশ থেকে বাকিরা চেঁচিয়ে উঠল। আরে আরে, সবটা একাই সাবার করে দিলি নাকি রে? কথাটা শেষ হতেই বাজ পড়ল খুব সামনেই কোথাও। একেবারে কড়কড়াত শব্দে সকলের পিলে চমকে গেল। বিদ্যুতের আলোয় চোখ ধাঁধিয়ে গেল। বাজটাকে এক ধমক দিয়ে জগন বলল, এই চুপ, একদম চুপ। যাও, একটু নেশা হয়েছিল, সব সালা মাটি করে দিল, চোরের বাচ্চা। কিন্তু সে ধমকে ভয় পেতে বাজের ভারী বয়ে গেছে। জগনকে ব্যঙ্গ করে আরও একবার চারিদিক আলোয় ঝলসে উঠল, এবার আগের বারের থেকেও আরও জোরে। আর ঠিক তখনই যেন মনে হলো
মালতীর মৃতদেহটা নড়ে উঠল। ব্যাপারটা সকলের আগে চোখে পড়ল হরি। সে খানিকটা অবাক হয়েই বলল, আরে কিরে শালা, এই মরাটা যেন নড়ছে রে। এই এই সেফে ধর, নইলে পালিয়ে যাবে। কিরে শালা হরি, কি বলছিলি তুই? কি ঘোড়ার পেশাল, এই খেয়ে ভুল দেখছিস? হ্যাঁ, কি মরা নড়ছে? ওই মরাই তোর ঘাড়ে চাপবে। জগনের কথা শেষ হওয়ার আগেই আর একবার বাজ পড়ল, আর তার সঙ্গে সঙ্গেই মালতীর শরীরটা উঠে গেল সোজা উপরে বেশ খানিকটা। তারপর ওখানেই বন বন করে খানিকটা পাক দিয়ে সোজা দাঁড়িয়ে পড়ল। বিভৎস একটা মুখ, পুরো সাদা, রক্ত শূন্য। গায়ের মেয়েরা যে সিঁদুর লেপে দিয়েছিল সেটা যেন চাপ চাপ রক্তের মতো লেগে আছে কপালে। গলায় রজনীগন্ধার মালাটা হাওয়ায় দুলছে, শাড়ির আঁচল খসে পড়ছে। জগন, হরি ওরা প্রথমটায় বুঝতে পারল না সত্যিই আসলে কিছু ঘটছে নাকি এ তাদের মনের ভুল। তবে সেটার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মালতী সেই দাঁড়িয়ে থাকা অবস্থাতেই ঝাঁপিয়ে পড়ল জগনের ওপর। জগন কিছু বোঝার আগেই সোজা তার গলার মাঝখানটা কামড়ে ধরল মালতী। খানিকটা অসহায়ভাবে ছটপট করতে করতে শান্ত হয়ে গেল জগন। বৃষ্টির আওয়াজ ছাপিয়ে মালতীর সেই হুঙ্কারে সবাই ভয়ে কেঁপে উঠল। হরির বোধ হয় প্রথম হুঁশ এলো। সে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তার ঠিক আগেই মালতী এসে তার মাথার চুল খামচে ধরল। হরি হাত পা নেড়ে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু বলতে পারল না। তার আগেই মালতী খামচে ধরল গলার কাছটায়। হরির শরীরটাও জগনের মতো কয়েকবার কাঁপতে কাঁপতে থেমে গেল। একে একে 10 জন শবযাত্রীর নিথর শরীর পড়ে রইল শ্মশানের চাতালে। মালতী সেই চাতালের চারদিকটা একবার বন বন করে ঘুরে নিল। নেই, এই মুহূর্তে এখানে আর কোনো জীবিত মানুষ নেই। এবার হেসে উঠল মালতী। বিনোদিনীকে মেরে হাসতে পারেনি, আজকে সেই স্বাদ মিটিয়ে হেসে উঠল হো হো করে। মালতীর হাঁটা বিশাল হয়ে গেল, ক্রমশ যেন মাটি থেকে মাথা অবধি বিশাল হাঁ, আর সেখান থেকে আগুনের ফুলকি বের হতে লাগলো। বেশ কিছুক্ষণ কেটে গেছে, বৃষ্টিও থেমেছে। রামগোয়ালা কালুডোম আর পুরুত ঠাকুরকে নিয়ে ফিরে এলো। আগের দুটো চিতা পুড়ে শেষ হয়ে গেছে, এরপরেই মালতীকে তোলা হবে। কিন্তু কোথায় মালতী? শ্মশানের চাতালে কেউ নেই, শুধু কিছু ছাই বৃষ্টির জলের সাথে মিশে কাদা হয়ে গেছে। পিশাচিনী, তোর বউ পিশাচিনী হয়ে গেছে। বিনোদিনী দাই বলেছিল তোর বউ পোয়াতি অবস্থায় নাও খোলার মাঠে গিয়েছিল, ওকে ভূতে ধরেছে। সবাই দেখেছে তোর বউ জ্যান্ত মানুষের টুটি টিপে রক্ত খাচ্ছে। নিজের গাঁয়ের লোক তো বলে বলে ক্লান্ত হয়ে গেছে, এখন আশেপাশের গাঁ থেকেও লোক বাড়ি এসে বলছে। কিন্তু নিজের চোখে এই দৃশ্য না দেখলে কি আর বিশ্বাস করা যায়? মালতীর মরা শরীরটা আর পাওয়া যায়নি। তার সাথে যে জনাদশেক শবযাত্রী বসেছিল তারাও আর কেউ নেই। আর বিনোদিনী তো সেদিন থেকেই হাওয়া। সকলে বলছে মালতীকে নাকি ভূতে ধরেছে, সে নাকি রক্তখেকো পিশাচিনী হয়ে গেছে। কিন্তু রামু
এখনো এসব কথা বিশ্বাস করে না। সারা গ্রাম তাকে প্রায় একঘরে করে দিয়েছে। রামু বেচারা একা একা ওই একরত্তি মেয়েকে কোলে করে ঘুরে বেড়ায়। কি যে অদ্ভুত ব্যাপার, মেয়েটা সর্বক্ষণ খালি কোলে কোলে থাকতে চায়, বিছানায় শোয়ালেই কেঁদে ওঠে। পাড়ার ঠান্দি বলেছে, সাবধান রে রামু, মেয়েটারে আগলে আগলে রাখিস, ওর ওই পিশাচিনী মা তোর মরা বউ মালতী কিন্তু পিছনে পিছনে ঘুরছে। মেয়েটারে একলা পেলেই ও কিন্তু ওকে টেনে নেবে। রামু বিশ্বাস করে না যে মালতী পিশাচিনী। সে বিশ্বাস করে না যে মালতী লোকের গলার নলি কেটে রক্ত খায়, কিন্তু তবুও মেয়েকে একা ছাড়তে ভয় করে তার। সেদিনের পর থেকে কি যে হচ্ছে কে জানে, একসাথে এতগুলো মানুষ উধাও হয়ে গেল। লোকে বলে তারা নাকি কেউ বেঁচে নেই, কিন্তু ওদের তো মরতে কেউ দেখেনি। মেয়েটাকে বুকে চেপে রামু রোজ শ্মশানে যায় কালুডোমের কাছে। আমার বউটাকে পেলে? তা কোত্থেকে পাবো? কয়েছিলাম তো মরা ধরে বসে থাকতে, ওরে মনে হয় পিশাচে ভর করেছে। কালু খেঁকিয়ে ওঠে। তারপরই তার চোখ যায় রামুর বুকের উপর ঝুলে থাকা কচি বাচ্চাটার দিকে। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এইটুকু বাচ্চাকে শ্মশানে নিয়ে এসেছো? তোমার বউ তো শুনলাম নাও খোলার পুকুরে ডুব দিয়েছিল। এই বাচ্চার ওপরও কিন্তু তেনাদের নজর আছে। বউটারে তো হারিয়েছো, এখন আর এটাকে মারতে এসো না। ভালো কথা বলছি, বাড়ি ফিরে যাও। বাড়ির চারদিকে সরষে পোড়া সরিয়ে রাখবে। আর সামনের অমাবস্যায় একা এখানে এসো। এক পিশাচ সিদ্ধ আসবেন, তার কাছ থেকে মন্ত্রপুত জল নিয়ে যাবে। দেখবে ওই পিশাচিনী তোমার ঘরের কাছে আর ঘেঁষবে নে। রামু গোয়ালা ফ্যাল ফ্যাল করে সবটা শুনে আবার প্রশ্ন করে, আমার বউটারে আর পাওয়া যাবে না কালু? দেখ শালা। রামু আর কোনো কথা না বলে মেয়েটাকে কোলে করে রওনা দেয়। বাড়ি ফেরার আগে একবার কবিরাজ মশাইয়ের বাড়িতে যেতে হবে। মেয়েটা এত যে কেন কাঁদে একবার কবিরাজ মশাইকে দেখানো উচিত। মালতী থাকলে এতদিনে হয়তো 10 বার ছুটত কবিরাজ মশাইয়ের বাড়ি। সেখানেও বিপত্তি। কবিরাজ মশাইয়ের কাছে আজ প্রচুর রোগী। কোলে ছোট বাচ্চা দেখলে লোকে আকে ছেড়ে দেয়, কিন্তু রামুর কথা আলাদা। তার বউ তো পিশাচিনী, লোকের গলার নলি কেটে রক্ত খায়। একে তো আর মায়া দয়া দেখানো যায় না। মেয়েকে দেখিয়ে ওষুধ নিয়ে রামু যখন বাড়ির দিকে চলতে শুরু করলো, তখন সন্ধে হয়। সামনেই নাও খোলার পুকুর। মালতী এখানেই এসেছিল সন্ধ্যাবেলায় ভরা পোয়াতি অবস্থায় স্নান করতে। এখান থেকেই যত বিপত্তি। ওই দূরে দেখা যাচ্ছে জঙ্গল। ওখানেই নাকি আগের দিনে ছোট ছোট বাচ্চাদের শরীর পুঁতে দেওয়া হতো মরে গেলে। গরিব দেশ, রোজ রোজ কাঁড়ি কাঁড়ি বাচ্চা জন্মায়, অসুখ অপুষ্টি ঘিরে থাকে, বেশি দিন বাঁচতেও পারে না। লোকে বলে ওদের অতৃপ্ত আত্মা নাকি এখনো ঘুরে বেড়ায় চারিদিকে। কি যেন মনে হলো রামু। বাচ্চাটাকে বুকের মধ্যে চেপে জঙ্গলের দিকে এগিয়ে গেল। ঠিক জঙ্গলে ঢোকার আগে একবার ঘাটটা ঘুরিয়ে দেখে নিল চারদিকে। ছোট মেয়েটাকে নিয়ে সে এখানে এসেছে জানতে পারলে আর রক্ষে থাকবে না। যেটুকু বা ভিটের তুলসী তলায় প্রদীপ জ্বলে সেটাও বন্ধ হয়ে যাবে। না, কেউ নেই এখন এখানে। রামু আস্তে আস্তে জঙ্গলে ঢুকল। লোকে বলে মালতী নাকি পিশাচিনী হয়ে আছে। সে তো এখানে আসার জন্যই পিশাচিনী হয়েছে। বিনোদিনী তাই তো সেই কথাই বলেছিল। তাহলে মালতী কি এখানে পাওয়া যাবে না? রামুর মন বলছে তাকে এখানেই পাওয়া যাবে। খানিকটা এগোতেই রামুর বুকের মধ্যে লেপ্টে থাকা বাচ্চা মেয়েটা চেঁচিয়ে কেঁদে উঠল। চমকে উঠল রামু। মেয়েটা একটু বাদে বাদেই এরকম করে কেঁদে ওঠে বটে, কিন্তু রামুর বুকে এরকম লেপ্টে থাকলে বড় একটা কাঁদে না, পরম নিশ্চিন্তে ঝুলতে থাকে। আজ হঠাৎ করে এরকম কেঁদে উঠল কেন? লোকে বলে বাচ্চারা নাকি অশরীরীদের উপস্থিতি টের পায়। তাহলে সত্যিই কি মালতী এখানে আছে? রামুর কি মনে হলো কে জানে, একবার চিৎকার করে উঠল,
মালতী, মালতী। কোনো উত্তর এলো না। রামুর গলাটা জঙ্গলে ঘুরপাক খেতে খেতে তার কাছেই ফিরে এলো। সন্ধেটা বেশ গাঢ় হয়েছে। জঙ্গল বলে আরো যেন বেশি অন্ধকার বলে মনে হচ্ছে। রামু মেয়েটাকে আরো জোরে বুকের মধ্যে আঁকড়ে আরো একবার চিৎকার করে ডেকে উঠল, মালতী, ও মালতী। এবার যেন মনে হচ্ছে কিসের একটা আওয়াজ শোনা যাচ্ছে। কিরকম যেন অদ্ভুত আওয়াজ, ঠিক বলে বোঝানো যাবে না। কিছু একটা যেন কড়মড় করে চিবিয়ে খাওয়ার আওয়াজ। রামু আরো একটু এগিয়ে গেল। এবার যেন মনে হলো কে একজন মাটিতে উবু হয়ে বসে মাথা ঝুঁকিয়ে বসে আছে। রামু ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করল। সঙ্গে সঙ্গে যেন বিদ্যুতের আলো ঝলসে উঠল। আজকে আকাশে মেঘ নেই, তবু হঠাৎ যেন বাজ পড়ল। সেই আলোতে এবার রামু স্পষ্ট দেখল কে এক মহিলা মাটিতে উবু হয়ে বসে আছে। গায়ের শাড়িটা রামুর খুব চেনা। গেলবার পুজোয় এই লাল পাড় শাড়িটাই কিনে দিয়েছিল সে তার বউ মালতীকে। এদিকে তখনই মালতী পোয়াতি হলো। এই অবস্থায় নাকি নতুন শাড়ি পরতে নেই, তাই আর নতুন শাড়ির পাট ভাঙা হয়নি। এমনই কপাল, এই শাড়িটা পরিয়েই সবাই বউটাকে শ্মশানে নিয়ে এলো। মালতীকে এইভাবে দেখবে রামু কোনোদিনও কল্পনা করতে পারেনি। বুকের ভেতরটা কিরকম যেন মুচড়ে উঠল। আরেকবার ডাকলো রামু, মালতী। এবার মালতীর মাথাটা বন বন করে কয়েকবার ঘুরে রামুর দিকে এসে থামল। পিঠের দিকে মুন্ডুটা আছে মালতীর। মুখটা একেবারে ফ্যাট ফ্যাটে সাদা। কপালের ওপর শুকনো সিঁদুর চাপ চাপ রক্তের ডেলার মতো লাগানো আছে। গলার রজনীগন্ধার মালাটা পচে গন্ধ বের হচ্ছে, তাও সেটা ঝুলছে গলায়। এক কথায় ভয়ঙ্কর বিভৎস দেখতে লাগছে মালতীকে। রামু আর সহ্য করতে পারল না। একটা ভয়ঙ্কর আর্তনাদ যেন আপনা থেকেই গলা থেকে বেরিয়ে এলো রামুর। মালতী। মালতী কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল রামুর দিকে। তারপর আবার মুন্ডুটা কয়েক পাক বন বন করে ঘুরে সামনে চলে গেল। এখানে আসার পর একটা কড়মড় করে হাড় চেবানোর আওয়াজ পেয়েছিল রামু। এখন ব্যাপারটা চোখে পড়ল। নিজের ডান পায়ের বুড়ো আঙুলটা কড়মড় করে চিবিয়ে খাচ্ছে মালতী। কি করছো তুমি মালতী? তুমি কি করছো? আটকে উঠল রামু। ভয়ে কোলের মেয়েটাকে আরো আঁকড়ে বুকের ভেতর চেপে ধরল। কি করবা, কি করবা? বড্ড খিদে পেয়েছে তো, বড্ড খিদে পেয়েছে। দে 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 দে, রক্ত দে, রক্ত দে আমাকে, রক্ত দে, রক্ত দে, রক্ত দে, রক্ত দে, রক্ত। মালতী এবার উঠে দাঁড়ালো। ক্রমশ যেন আরো বিভৎস হয়ে যাচ্ছে মালতীর মুখ চোখ। দুটো চোখ যেন আগুনের ভাঁটার মতন জ্বলছে। একটু একটু করে এগিয়ে আসছে রামুর দিকে। এ কি কোনো সম্মোহন নাকি? বুঝতে পারে না রামু। এখন তার পালানোর চেষ্টা করা উচিত, কিন্তু অনেক চেষ্টা করেও সে যে হাত পা নাড়াতে পারছে না। মালতী ক্রমশ এগিয়ে আসছে। প্রায় মুখোমুখি দাঁড়িয়ে আছে মালতী। এতক্ষণে যেন সচল হলো রামু। সেও এবার একটু একটু করে পেছোতে লাগলো। খানিকটা পিছিয়ে মেয়েটাকে বুকে আঁকড়ে এবার ছুটতে লাগলো রামু। পেছন থেকে এবার ভেসে এলো একটা ভয়ঙ্কর ঠান্ডা গলার স্বর। কোথায় পালাচ্ছে? দিয়ে যা, আমাকে রক্ত দিয়ে যা, দিয়ে যা রক্ত, রক্ত দিয়ে যা। রামু দৌড়ে বেশ খানিকটা চলে এসেছিল, কিন্তু এইটুকু দূরত্ব যে ওই পিশাচিনীর হাত থেকে বাঁচার জন্য পর্যাপ্ত নয়। মুহূর্তের মধ্যে মালতী উড়ে পৌঁছে গেল সামনে, একেবারে রামুর সামনে। ডান হাতটা বাড়িয়ে গলাটা চেপে ধরল সে।
এক নিমেষে মনে হচ্ছে যেন শ্বাস আটকে আসছে, গলার হাড়গুলো মুচড়ে ভেঙে যাচ্ছে। এক হাতে মেয়েকে আঁকড়ে অন্য হাত দিয়ে রামু মালতীর হাতটা চেপে ধরার চেষ্টা করল। সাপের চেয়েও একটা ঠান্ডা হাত, পিছলে যাচ্ছে, ধরা যাচ্ছে না। হাতটা ধরেই যেন সারা শরীরটা ঘেন্নায় রি রি করে উঠল তার। তবু আপ্রাণ চেষ্টায় সে হাতটা ধরে কোঁকিয়ে কোঁকিয়ে বলল, মালতী, মালতী, ছেড়ে দাও আমাকে। আরে আমি তোমার বর্গ, আমারে চিনতে পারছো না? কাজ হলো নাকি এই কথায়? মনে হলো যেন হাতের মুঠি আলগা হয়ে গেল। দুপা পিছিয়ে গেল মালতী। বড় আশা নিয়ে রামু আবার বলে উঠল, চিনতে পেরেছো আমাকে মালতী? তাহলে এরকম কেন করছো তুমি? দেখো তোমার মেয়েকে, দেখো একবার। মেয়েটাকে বুকের থেকে সরিয়ে মালতীকে দেখাতে নিয়ে গিয়েও আবার তাকে বুকের মধ্যে লুকিয়ে ফেলল রামু। মালতী আবারও একবার ফ্যালফ্যাল করে চেয়ে রইল রামুর দিকে। তারপর যেন রামুর কথাগুলোকে ব্যঙ্গ করে অট্টহাস্য করে বলে উঠল, আমি মালতী নই, আমি নাও কলার পিশাচিনী। মালতীকে আমি মেরে খেয়ে ফেলেছি। ওর শরীরের ভেতরে ঢুকে দিনের পর দিন একটু একটু করে ওর হাড়, মাংস, রক্ত সব খেয়েছি। আর এখন তোকে খাবো। দে আমাকে রক্ত দে, খুব খিদে পেয়েছে, খুব খিদে, দে রক্ত দে। মালতী আবার ঝাঁপিয়ে পড়ল রামুর উপরে। কিন্তু এবার কি করে কে জানে একটুর জন্য পাশ কাটাতে পারল রামু। তুই আমার মালতীকে শেষ করেছিস না? তুই আমার মালতীকে শেষ করেছিস। এবার আমি তোকে শেষ করব। কথাগুলো বলেই রামু দৌড়তে লাগলো। মেয়েটাকে বুকে আঁকড়ে প্রাণপণে দৌড়ালো ডালপালা গাছ সব ভেঙে। বারবার পেছনের দিকে তাকাতে ইচ্ছে করছে, ওই পিশাচিনীটা আবার পিছু নিল না তো। কিন্তু পেছনে তাকালেই যদি গতি কমে যায়, তাই আর পেছনে তাকাতে সাহস হয় না রামুর। কিন্তু অদ্ভুত ব্যাপার, মালতীও দাঁড়িয়ে আছে, রামুকে ধরার আর কোনো চেষ্টাও করল না। বরং রামুর চলে যাওয়ার রাস্তার দিকে তাকাতে তাকাতে সে বসে পড়ল মাটিতে। তারপর মুখে একটা ক্রূর হাসি এনে নিজের ডান পায়ের বুড়ো আঙুলটা মুখে পুড়ে মনের আনন্দে চেবাতে লাগলো। জয় মা শ্মশান কালী। যাক, তবু বিশ্বাস হলো তোর বউ পিশাচিনী হয়ে গেছে। প্রথমে তো কোনো কিছুতেই বিশ্বাস করছিলি না রে। মেয়েটাকে বুকে আঁকড়ে আবার রামু এলো কালু ডোমের কাছে। আজ সত্যিই সে হেরে গেছে। সারা গ্রামের মানুষের সাথে এককালে সে ঝগড়া করেছে, কিন্তু কাল যে সে নিজের চোখে মালতীর সেই পিশাচিনী রূপ দেখেছে, এখনো তার নিজের গলাতেই মালতীর 5 আঙ্গুলের দাগ রয়েছে। সে ঠিক আছে, তবু কালু ডোমের কথাগুলো কিছুতেই পছন্দ হলো না রামুর। মালতী পিশাচিনী হয়নি, একটা পিশাচিনী ভর করেছে ওর ওপর। ওই পিশাচিনীটাই আমার মালতীরে মেরে ফেলেছে। ওরে আমি ছাড়বো না, ওরে ছাড়বো না, ওরে আমি শেষ করে দেব। ওই হলো, তোর বউরে মেরে পিশাচিনীর রূপ পেয়েছে। সারা গ্রাম শেষ করে দেবে রে, সারা গ্রাম শেষ করে দেবে। আর 5 দিন বাদে অমাবস্যা, তখনই কিন্তু এখানে চলে আসবি। পিশাচ সিদ্ধ নকুলেশ্বর বাবা আসবেন। কোনো পিশাচিনী বাঁচতে পারে না ওর হাত থেকে। এসে একেবারে পায়ে পড়ে যাবি। কথাটা বলেই কালুর আবার চোখ গেল রামুর বুকের উপরে লেপ্টে থাকা মেয়েটার দিকে। ওই মেয়েটাকে ওই দিন আনার দরকার নেই।
একে শ্মশান, তার উপর অমাবস্যা, তোর বাবু কোনো কাণ্ড জ্ঞান নেই। 1 মাসও হয়নি মেয়েটার, যেখানে যাচ্ছে এটাকে নিয়ে যাচ্ছে, পাগল যত। রামু কি আর বোঝে না সেসব কথা? কিন্তু মেয়েটাকে রাখবে কোথায়? কার কাছেই বা রাখবে? কেই বা দেখবে ওকে? মেয়েটারে কোথায় রাখবো বলো তো? আয় মা শ্মশান কালী, তার আমি কি জানি? তোর মেয়ে তুই বুঝবি। শুধু ভালো কথা বলে দিচ্ছি, মেয়েটাকে কিন্তু ওই দিন কিছুতেই শ্মশানে নিয়ে আনবি না। রামু আলতো করে ঘাড় নেড়ে মেয়েটাকে আবার বুকের মধ্যে আঁকড়ে চলে গেল নিজের বাড়িতে। বেশ কিছুক্ষণ মেয়েটাকে আঁকড়ে ধরে কি ভাবলো কে জানে। তারপর সারা গ্রামে ঘুরে বেড়ালো। আর 5 দিন বাদে অমাবস্যা। কালুরম বলেছে ওই দিন মালতীর ভেতরে যে পিশাচিনী ভর করেছিল তার একটা হেস্তনেস্ত হবে। বাহ, এ তো বেশ ভালো খবর। হ্যাঁ, কিন্তু আমার মেয়েটাকে কয়েক ঘন্টা একটু কাছে রাখতে হবে। ব্যাস, অমনি সবাই মুখ কালো করে সরে যায়। এমনিতেই জন্মের সময় মা মরেছে, এমন মেয়েকে কেউ কাছে রাখে নাকি? সে তো তবু ঠিক ছিল, কিন্তু তার উপর মালতী পিশাচিনী হয়ে গেছে। সেই পিশাচিনীর নজর যে এই মেয়ের উপরেও নেই, সে কথা কে বলেছে? কে নিশ্চিত করে বলতে পারে যে এই মেয়েও আঁচড়ে কামড়ে কারো রক্ত খাবে না? 5 দিন রামু ঘুরে ঘুরেই কাটিয়ে দিল। 5-6 ঘন্টার জন্য মেয়েটাকে রাখবে এরকম কাউকেই পাওয়া গেল না। শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে মেয়েটাকে ঘরে একলা রেখেই শ্মশানে গেল রামু। কিচ্ছু করার নেই, আজ মালতীর একটা কোনো ব্যবস্থা না করলেই নয়। কোথায় তোমার সেই পিশাচ সিদ্ধ? হ্যাঁ, কোথায়? আসে, এখন সাধনা করছে। সাধনা শেষ হলে দেখা যাবে। তার আগে মাল করি কিছু সারো, এমনি এমনি মাগনায় সব হয়ে যাবে নাকি? হ্যাঁ, কালু বিড়িতে 2টো টান দিতে দিতে বলল, হাট শালা, আগে কাজ হোক, তারপর দেখা যাবে। তাড়াতাড়ি সাধনা টাধনা যা করার আছে করে নিতে বল না। মেয়েটারে বাড়িতে একলা রেখে এসেছি। ওই দেখো, পিশাচ সিদ্ধের সাধনা অমন বললেই হয়ে যায় নাকি? আরে যা না, দেখ না গিয়ে। কালু রামুর পিঠে একটা ঠেলা দিয়ে এগিয়ে দিল শ্মশানের দিকে। কয়েকদিন আগেই মালতীকে নিয়ে এখানে এসেছিল রামু। সে রাতে ঝড় জলের জন্য জায়গাটা ভালো করে দেখা হয়নি। অবশ্য শ্মশানে আর দেখারই বাকি আছে, তবু জায়গাটা আজ যেন বড্ড অচেনা লাগছে। কিরকম একটা গা ছমছমে লাগছে। পেছন থেকে আবার একটা ঠেলা দিল কালু। আরে কি হলো রে, এমন ঢ্যামনার মতো দাঁড়িয়ে আছিস কেন? চল। রামুর একার সাধ্য নেই। কালু প্রায় ধাক্কা দিতে দিতেই নিয়ে এলো ভেতরে। আজ শ্মশানে 5টা চিতা জ্বলছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। কাঠ ফাটার আওয়াজে কান পাতা দেয়। যেদিন মালতীকে নিয়ে আসা হয়েছিল সেদিন শুধু 3টে চিতা জ্বলছিল। সেদিন কালু আর একটা চিতার ব্যবস্থা করল না কেন? তাহলে তো আজকের এই দিনটা আসতো না। এই ব্যাপারটা কালুকে জিজ্ঞাসা করার চেষ্টা করতে গিয়ে কথাটা আটকে গেল রামুর। 5টা চিতার আগুন থেকে বের হওয়া আলো এতটাই তীব্র যে তাতেই চোখ ধাঁধিয়ে গিয়েছিল রামুর। দেখতে পায়নি সেই 5টা চিতা আসলে একটা বিশাল বড় শক্তি যন্ত্রকে ঘিরে রেখেছে, আর তার মাঝখানে এক হাতে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে পিশাচ সিদ্ধ নকুলেশ্বর বাবা। শুধু একটা হাতের ওপর সমস্ত শরীরের ভর, আর একটা হাত বুকের কাছে রাখা, পা দুটো শূন্যে তোলা, 2টো চোখ বোঝা, শরীরে বিন্দুমাত্র কম্পন নেই। লোকটা জীবন্ত না পাথরের মূর্তি তা বোঝার উপায় নেই। রামু হাঁ করে পিশাচ সিদ্ধকে দেখতে লাগলো। কালু খানিকক্ষণ অপেক্ষা করে প্রায় লাফিয়ে শুয়ে পড়ল মাটিতে। জয় মা শ্মশানকালী, জয় বাবা নকুলেশ্বর, রক্ষা করো বাবা। এই রামুর বউয়ের হাত থেকে আমাদের গেরামকে বাঁচাও বাবা। সারা গেরামকে ওই পিশাচিনী খেয়ে ফেলবে। মালতী খায়নি, মালতীর ওপরে পিশাচিনী ভর করেছে। মালতী কিচ্ছু করেনি। রামু কালুর কথাগুলোকে শুধরে দেওয়ার চেষ্টা করে। কালু সেসব পাত্তা না দিয়ে আবার চিৎকার করে বলে ওঠে,
বাবা রক্ষা করো, বাবা আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো তুমি। নকুলেশ্বর বাবা এবার এই উল্টো অবস্থাতেই চোখ খুললেন। চোখের দৃষ্টি সোজা রামুর দিকে। তোর বউ নাও খোলার পুকুরে নাইতে গেছিল? হ্যাঁ বাবা, বড় ভুল হয়ে গিয়েছে গো। বিনোদিনী দাই বলেছিল ওখানে নাকি ছোট ছোট বাচ্চার কবর আছে, ওদের নাকি দৃষ্টি পড়ে। বাচ্চা নয়, পিশাচিনী। রামুকে থামিয়েই পিশাচসিদ্ধ নকুলেশ্বর বলে ওঠে, একদম ঠিক করেনি তোর বউ। প্রায় 100-200 বছর ধরে ওই পুকুরের ধারে জঙ্গলে ঘুমিয়েছিল এক ভয়ঙ্কর পিশাচিনী। তোর বউয়ের খোলা চুলে জল লেগে বেটির ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভাঙতেই বেটির খিদে লেগেছে। সামনে দেখেছে তোর বউকে, ব্যাস ভর করেছে। প্রথমে ওর শরীরটাকে একটু একটু করে খেয়েছে, আর এখন যাকে পাচ্ছে তাকে খাচ্ছে। রামুর সব গুলিয়ে গেল, এত কিছু সে বোঝে না। আমার মালতীরে আপনি বাঁচান বাবা, আপনি বাঁচান। সে মরে তো গেছে, কিন্তু মরে গিয়ে সে বড্ড কষ্ট পাচ্ছে গো। আমি ওরে দেখেছি নাও খোলার জঙ্গলে। সেই দৃশ্য মনে পড়ে গেল রামুর। বুকটা ব্যথায় মুচড়ে উঠল। জানি, চিন্তা করিস না, তোর জন্যই এই সাধনা করছি আমি। নকুলেশ্বর বাবা চুপ করলেন, আর কোনো কথা না বলে আবার নিজের সাধনায় মগ্ন হলেন। কিছুক্ষণ সব চুপচাপ, শুধু পেছনের চিতার হাহাকার ছাড়া আর কিচ্ছু কানে আসছে না। হঠাৎ কার যেন একটা আর্তনাদ শোনা গেল। সে এক ভয়ঙ্কর আর্তনাদ। মনে হচ্ছে যেন পৃথিবীর মাটি চিরে নরকের কীটেরা বেরিয়ে আসবে। ভয়ে রামুর হাত পা ঠান্ডা হয়ে গেছে। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কালুর দিকে। কালুর অবশ্য এরকম অভিজ্ঞতা আগে হয়েছে, তবে আজ যেন সেও বেশ ভয় পেয়ে আছে। রামুর সেই হাঁ করা বিহবল মুখের দিকে তাকিয়ে সে শুধু বলল, আসছে, সে আসছে। কালুর কথা শেষ হতেই যেন ঝড় শুরু হয়ে গেল, একটা সাংঘাতিক ঝড়। ঠিক সেদিনের মতো আকাশে বিদ্যুতের আওয়াজ কানে তালা লাগিয়ে দেয়। নকুলেশ্বর বাবার পেছনে জ্বলা চিতার আগুনও যেন ভয়ে কেঁপে কেঁপে উঠছে। নকুলেশ্বর বাবা এখনো ঠিক ওইভাবেই ধ্যানস্থ হয়ে আছেন। এক হাতের ভরে তার শরীর দাঁড়িয়ে, চোখ বন্ধ। এবার খুব জোরে একটা বাজ পড়ল। রামু ভয় চোখ বন্ধ করে নিয়েছে। ঠিক এই সময় চোখ খুলল নকুলেশ্বর বাবা। কাকে যেন উদ্দেশ্য করে চিৎকার করে বলল, আয় আয়, চলে আয়, আয়, আজ তোকে শেষ করব। মহা শ্মশান কালীর দিব্যি, এই চিতার আগুনে তোকে ভস্ম করব। আয় আয়, চলে আয়। কেউ কি আসছে? রামুর মনে হলো কেউ যেন আসছে, কিন্তু পেছনে তাকাতে ভয় হচ্ছে রামুর। নকুলেশ্বর বাবার দৃষ্টি ঠিক রামুর পেছনে। রামুর সাহস নেই পেছন দিকে চেয়ে দেখার, তবে কালু একবার পেছনে তাকিয়েই লাফিয়ে বেশ খানিকটা দূরে চলে গেল। রামুরও সেইভাবেই পালানো উচিত, কিন্তু কই, পারছে না তো পালাতে। একবার আস্তে আস্তে ঘাড় ঘোরালো। হ্যাঁ, মালতী আসছে, সাপের মতো এঁকে বেঁকে মাটির সাথে মিশে। মনে হচ্ছে যেন আসতে ভীষণ কষ্ট হচ্ছে তার। সরিয়া, ওকে আসতে দে, আজ ওকে শেষ করে দেব। নকুলেশ্বর বাবা সেই একই রকম উল্টো অবস্থায় বলল। এবার রামু ঠিক কালুর মতোই পালিয়ে গেল লাফিয়ে। আবার একটা আর্তনাদ। মালতীর দিকে তাকানো যায় না। গলার রজনীগন্ধার ফুলগুলো ঝরে গিয়ে শুধু দড়িটা ঝুলছে। মাথায় মুখে সিঁদুরে ল্যাপটা লেপটি অবস্থা। ঠোঁটের দুপাশ দিয়ে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। আজ তোকে শেষ করে দেব।
নকুলেশ্বর বাবা এবার সেই এক হাতে ভর দিয়েই বনবন করে ঘুরতে লাগলো। আর অদ্ভুত ব্যাপার, মালতীর শরীর থেকে একটা কালো ধোঁয়া ভয়ঙ্কর চিৎকার করতে করতে বেরিয়ে সামনের 5টা চিতার মধ্যে যেন ঝাঁপ দিয়ে পড়ল। একটু পরে মালতীর নিষ্প্রাণ শান্ত দেহটা হাত পা ছড়িয়ে শ্মশানের মাটিতে পড়ে রইল। কিছুটা সময় আবার সব চুপচাপ। ঝড় থেমে গেছে, চিতার আগুনও যেন শান্ত হয়ে চলছে। নকুলেশ্বর বাবা এবার সোজা হয়ে দাঁড়ালো। যা যা নিয়ে যা ওকে, সময় হয়ে গেছে। এবার ওকে চিতায় তোল, ওর দেহ সংস্কার কর। জয় মা শ্মশানকালী, জয় বাবা নকুলেশ্বর। বাবা, তোমার কৃপায় এবার গাঁটা রক্ষা পেল বাবা। রামু অবাক হয়ে বউ মালতীর দিকে তাকিয়ে রইল। মালতীর মুখের সেই লাবণ্য যেন উধাও হয়ে গেছে। মনে হচ্ছে এই কদিন ওর শরীরটা নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলেছে। আরে হয়েছে হয়েছে, শালা এবার তোল এটা রে, সীতায় তোলার ব্যবস্থা করি। কালু তাড়া দিল রামুকে। রামুর নিজেরও তাড়া আছে। ঘরে মেয়েটাকে একলা রেখে এসেছে, কেউ একটু সময়ের জন্য রাখল না। কি যে হচ্ছে ওখানে কে জানে। বাড়িতে কাউকে রেখে এসছিস নাকি? হ্যাঁ, বোধহয় অনেক পরিশ্রম গেছে। নকুলেশ্বর বাবা হাঁপাচ্ছে। হ্যাঁ বাবা, আমার মেয়েটা একলাই তো আছে। আর বলবেন না বাবা, এই কদিন ওই হারামজাদা ওই একরত্তি মেয়েটারে বুকে নিয়ে ঘুরছিল। আমি বললাম শ্মশানে। কালু সাফাই দিচ্ছিল। নকুলেশ্বর তাকে থামিয়ে দিয়ে বলল, সেটাই বোধহয় ভালো ছিল। কেমন যেন মনে হচ্ছে আমার। তাড়াতাড়ি বউকে দাহ করে বাড়ি যা। কেন, কি হয়েছে বাবা? কিছু না, আর কিছু হলে ভয় পাসনি, আমি তো আছি। কালু আর রামু মিলে মালতীকে নিয়ে গেল। একটু দূরে আর একটা চিতা সাজানো হচ্ছে। নকুলেশ্বর বাবা সেই 5টা চিতার মাঝখানে মাথা নিচু করে বসে আছে। পরিশ্রম তো হয়েছে, কিন্তু তার চেয়েও বেশি একটা চিন্তা হচ্ছে তার। চিন্তা না বলে দুশ্চিন্তাই বলা উচিত। এমন কাজ সে বহুবার করেছে। এ কাজ করার পর একটা জেতার আনন্দ হয়। এবারে সেটা হচ্ছে না কেন? একটু সময়, হঠাৎ যেন সেই 5টা চিতা দাউ দাউ করে জ্বলে উঠল। নকুলেশ্বর অবাক হয়ে সেদিকে তাকাতেই দেখল সেই 5টা চিতা থেকে রাশি রাশি আগুনের ফুলকি উড়ে উড়ে এসে আকাশের মধ্যে এক বিশাল নারী মূর্তি তৈরি করেছে, এক ভয়ঙ্কর পিশাচিনী। কিরে, আমাকে আগুনে ফেলবি? আমাকে? আমি আগুন মুখ পিশাচিনী, আমাকে আগুনে পোড়াবি? নকুলেশ্বর আবার উঠে দাঁড়াবার চেষ্টা করল, কিন্তু তার আগেই সেই পিশাচিনী ঝাঁপিয়ে এসে পড়ল ঠিক তার বুকের উপর। রক্ত দে, আমাকে রক্ত দে। ভীষণ খিদে পেয়েছে, দে আমাকে রক্ত দে। করাত করে কামড় দিল গলার নলিতে। নকুলেশ্বরের শরীরটা কয়েকবার কেঁপে কেঁপে নিস্তেজ হয়ে গেল। একটু বাদে ফিরে এলো রামু আর কালু। কেউ নেই সেখানে। 5টা চিতা যেমন জ্বলছিল তেমনই জ্বলতে লাগলো। শুধু সেই শক্তিযন্ত্রের ওপর খানিকটা ছাই পড়ে আছে। আরে বাবা কোথায় গেল? কিছু না নিয়েই চলে গেল। এই শালা, আমার হিসাব মিটিয়ে তারপর যাবি। আমি কাল এসে তোমার সব হিসাব দেবো ভাই। বড্ড ভয় করছে, বাড়িতে আমার মেয়েটা একলা আছে। রামু আর দাঁড়ালো না। কালু পিছন থেকে কি সব বলে গেল। সেদিকে খেয়াল না করেই দৌড়ে পালিয়ে গেল রামু।
সত্যি ভীষণ ভয় করছে তার। শেষে ওরকম কথা কেন বলল বাবা? 1 ঘন্টার রাস্তা 8 ঘন্টায় পার করে রামু যখন বাড়ি পৌঁছল তখন চারিদিক নিস্তব্ধ। এতদিন মেয়েটাকে একবারের জন্যও কাজ ছাড়া করেনি সে। বিছানায় রাখলেই কেঁদে উঠত মেয়েটা। আজ কিন্তু কাঁদছে না। ঘরের দরজা থেকে কান্নার আওয়াজ না পেয়ে একটু ভয় পেয়ে গিয়েছিল রামু। সব ঠিকঠাক আছে তো? ঘরের দরজা দিয়ে উঁকি দিল। হ্যাঁ, মেয়েটা শুয়ে শুয়ে খেলছে, কিচ্ছু হয়নি, সব ঠিকঠাক আছে। কিন্তু কি যেন মনে হলো তার। সারা ঘরে কেমন যেন মরা মাছের আঁশটে গন্ধ। আর মেয়েটা কি করছে? রামু অবাক হয়ে দেখল মেয়েটা তার ডান পায়ের আঙুল মুখে পুড়ে দিয়ে মনের সুখে চিবাচ্ছে, আর ঠোঁটের পাশ দিয়ে রক্তের ধারা নেমে আসছে। শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প মরা খাকি। রচনা দেবশ্রী ভট্টাচার্য। গল্প পাঠে শুভ। বিভিন্ন চরিত্রে সঞ্চয়িতা, ঋদ্ধি এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইন ওয়েব সেশন স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা তোমাদের লেখা গল্প স্কেরি টেলসে পাঠাতে পারো teamscarytales@gmail.com এই ঠিকানায়। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের শব্দ সংখ্যা যেন ন্যূনতম 5000 হয়, এবং অবশ্যই গল্পের সঙ্গে গল্পের একটি 250 শব্দের সামারি তোমরা কিন্তু পাঠিও। তোমরা চাইলে অবশ্যই কিন্তু ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার আইডির লিংক নিচের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্পটা তোমাদের? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। ভালো লাগলে সবার সাথে গল্পটা শেয়ার করো, গল্পটাকে লাইক করো, এবং এরকমই আরও বাংলা হরর স্টোরি শুনতে স্কেরি টেলসকে কিন্তু সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি আবারও একটা এরকম রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে স্কেরি টেলস কিন্তু হাজির হবে। সো স্টে টিউনড উইথ আস।